জাপানের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ নিয়ে অনেকেই টেনশনে আছেন, কিন্তু ব্রাজিল যদি তার সেরা খেলাটা খেলতে পারে তারা জাপানের বিপক্ষে একটা ভালো জয় হাসিল করতে পারে। ওয়েলকাম টু দ্য ম্যাচ প্রিভিউ ব্রাজিল ভার্সেস জাপান ম্যাচ। এখানে আমরা সমস্ত কিছু নিয়ে কথা বলার চেষ্টা করবো, জাপানের খেলার স্টাইল থেকে শুরু করে ব্রাজিলের টেকনিক্যাল ফরমেশন সবকিছু। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। চলুন দেরি না করে শুরু করা যাক। জাপান একটা দুর্দান্ত দল, তাদের খেলার স্টাইলের মধ্যে একটা পরিপূর্ণ টিম স্পিরিট দেখা যায়। কয়েকটা প্লেয়ার নির্ভর খেলা না খেলে তারা ট্যাকটিক্সের সাথে সাথে দলের মধ্যে যে কম্বিনেশন আছে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করে। তবে জাপান কোনো টেকনিক্যালি ব্লেসড টিম নয়। এই দলটার মধ্যে টেকনিক্যাল অ্যাবিলিটি কিংবা ফুটবলের বিভিন্ন স্কিলস এত বেশি নেই, প্লেয়াররাও এত বেশি ফিজিক্যালি স্ট্রং নয়, যার কারণে তারা এরিয়ালে অনেক বেশি দুর্বলতা দেখায়। কিন্তু এই টিমটার সবচেয়ে বড় শক্তি কি জানেন? এই টিমটার টিম স্পিরিট। এই টিমের প্লেয়ারদের মধ্যে যে সুন্দর কম্বিনেশনটা দেখা যায়, এটা কিন্তু এই জাপানের ফুটবলকে সুন্দর করে তুলেছে। জাপান কখনো একটা নির্দিষ্ট ফরমেশন কিংবা নির্দিষ্ট একটা স্টাইলকে বিশ্বাস করেনি। জাপানের খেলার স্টাইল একটা ফ্লুইড স্টাইল। এখানে তারা প্লেয়ারদের মধ্যে ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করে। টিমের 11 জন প্লেয়ার একসাথে ঝাঁপিয়ে পড়ে বলের পিছনে, তাই কয়েকটা নির্দিষ্ট রিজনে অনেক বেশি প্লেয়ারকে আমরা দেখতে পাই জাপানের খেলার মধ্যে। একটা নির্দিষ্ট স্পেসে প্লেয়ারদের উপর অতিরিক্ত প্রেশার তৈরি করার জন্য তারা অনেক প্লেয়ার একসাথে মিলে একটা প্রেশার তৈরি করার চেষ্টা করে, যার কারণে জাপানের খেলার ক্ষেত্রে প্লেয়ারদের মধ্যে কোনো একটা নির্দিষ্ট রিজনে কনসেন্ট্রেটেড হওয়ার এবিলিটি দেখতে পাওয়া যায়। তবে জাপানের খেলার স্টাইল, তার শক্তিমত্তা, দুর্বলতা সবকিছুকে এক্সপোজ করে দিয়েছে নেদারল্যান্ডস। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জাপান নিজেদের সমস্যাগুলোকে সারা বিশ্বের সামনে তুলে ধরেছে, আর সেটাকে খুব সুন্দরভাবে কাজে লাগিয়েছে নেদারল্যান্ডস দলটা। সো জাপান একটা ফ্লুইড স্টাইলের ফুটবল খেলে থাকে। তারা নির্দিষ্ট কিছু রিজনে নির্দিষ্ট কোনো ফরমেশন অ্যাপ্লাই না করে একসাথে 11 জন মিলে তারা ডিফেন্ড করে, একসাথে 11 জন মিলে তারা আক্রমণ করে। জাপানের বর্তমান কোচ হাজিমে মোরিয়াসু প্রায় 8 বছর ধরে জাতীয় দলটার দায়িত্বে আছেন। তিনি বর্তমানে যে ধরনের ফরমেশন ইউজ করেন সেখানে জাপান 3-4-2-1 কিংবা 3-2-5 এই ফরমেশনটা অনেক বেশি অ্যাপ্লাই করার চেষ্টা করে। তারা 3 জন ডিফেন্ডার নিয়ে খেলার চেষ্টা করে, মিডফিল্ডে অনেক বেশি প্লেয়ার বাড়ানোর চেষ্টা করে, বিকজ এই প্লেয়ারদের তারা একই সাথে আক্রমণে এবং ডিফেন্সে ইউজ করতে চলেছে। তাদের ফুটবল স্টাইল নিউমেরিক্যাল সুপ্রিমেসি বেসড। অনেক বেশি মানুষ তারা যদি জড়ো করতে পারে তাহলেই জাপান তার সেরাটা খেলতে পারে। জাপান টিমটা কাউন্টার অ্যাটাকিং বেসড ফুটবল খেলে থাকে। তারা অপোনেন্টকে খেলতে দেয়, তাদের কাছে পজিশন রাখতে দেয়। এই কারণে জাপানের এই যে কাউন্টার অ্যাটাকিং বেসড ফুটবল আছে, এটাকে ভেঙে দেওয়ার জন্য নেদারল্যান্ডস খুব সুন্দর একটা ট্যাকটিক্স নিয়েছিল। তারা মিড ব্লক ইউজ করেছে, তাদের মিডফিল্ডে প্লেয়ার সংখ্যা তারা বাড়িয়েছে এবং এর মাধ্যমে জাপানের সম্পূর্ণ আক্রমণকেই রীতিমতো ভূতা করে ফেলেছে। জাপানের দলটার পুরো স্ট্রাকচারটাকে ব্রেক করে ফেলেছে তারা এই মিডফিল্ডে প্লেয়ার সংখ্যা বাড়িয়ে। এক্ষেত্রে নেদারল্যান্ডস দলটা 5-4-1 ফরমেশনে শিফট হয়ে যাচ্ছিল, যেখানে ফ্র্যাঙ্কি ডি ইয়ং নিচে নেমে এসে ডিফেন্ডারদের একজন হয়ে যাচ্ছিলেন এবং মিডফিল্ডে তারা 4 জন প্লেয়ারকে জেনারেট করার চেষ্টা করছিল। 2 জন পিভট তারা ইউজ করার চেষ্টা করেছিল এবং উইঙ্গাররা নিচে নেমে এসে দলকে শিল্ড করার চেষ্টা করছিলেন। এতে কি হলো? জাপান দলটা খুব বেশি স্পেস পেল না, তাদের স্পেসকে কাট করে ফেলা হলো এবং প্রত্যেকটা প্লেয়ারের সাথে অ্যাটলিস্ট 1 থেকে 2 জন প্লেয়ার থাকলোই। এর ফলশ্রুতিতে জাপান আর সেই নিউমেরিক্যাল সুপ্রিমেসি দেখাতে পারলো না, তারা লোক সংখ্যা বাড়াতে পারলো না, এর মাধ্যমে তারা আক্রমণ ওভারলোড করতে পারলো না। নেদারল্যান্ডস দলটা এরা খুব সুন্দরভাবে ট্রাই করেছে এবং এখানে তারা সফলও হয়েছে। প্রতিটা প্লেয়ারের সাথে ম্যান টু ম্যান মার্কিং এবং জোনাল মার্কিং এর মাধ্যমে জাপানের দলটার বিপক্ষে তারা খুব সুন্দর ম্যাচ আপ করতে পেরেছে। এখানে জাপান যে 3 ডিফেন্স ফরমেশন ইউজ করে, এর মধ্যে যে কোনো একজন বলকে ক্রিয়েট করার চেষ্টা করেন। তারা একটা সিঙ্গেল পিভট ইউজ করার চেষ্টা করে এবং হিউজ ওয়াইড স্পেস ইউজ করার চেষ্টা করে। যেহেতু তারা মিডফিল্ডে অনেক বেশি প্লেয়ার তৈরি করতে পারছে, অনেক বেশি প্লেয়ার জেনারেট করতে পারছে, যার কারণে তারা ওয়াইড স্পেস এবং মিডল স্পেসকে অনেক বেশি ইউজ করতে পারে। তবে যেরকমটা বললাম, নেদারল্যান্ডসের 4 মিডফিল্ড এই জাপানের সম্পূর্ণ খেলার স্টাইলকেই ধ্বংস করে দিয়েছিল। জাপানের খেলার মধ্যে কোনো নির্দিষ্ট প্লেয়ারকে নির্দিষ্ট ফরমেশনে দেখা যায় না, তারা অনেক বেশি রোটেশন করে, রোটেশনের মাধ্যমে তারা স্পেসকে কভার করার চেষ্টা করে। তবে ফিজিক্যালি দুর্বল হওয়া এবং হাইটের দিক দিয়ে কম হওয়ার কারণে তারা এরিয়ালি অনেক বেশি দুর্বল। এই দলটা কিন্তু প্রথম গোলটাও হজম করেছিল ভার্জিল ভ্যান ডাইকের মাধ্যমে, যেখানে এরিয়ালি তারা দুর্বলতা দেখিয়েছে। যেহেতু জাপান দলটা নাম্বার বেসড ফুটবল খেলতে চায়, প্লেয়ারের সংখ্যা বাড়াতে চায়, তাই তাদের প্রপোর্শনালি যদি প্রতিপক্ষ নাম্বার বাড়াতে পারে তাহলে কিন্তু তাদের আক্রমণকে ভূতা করে ফেলা যায়। এরিয়ালি যেহেতু তারা দুর্বলতা দেখিয়েছে, এরিয়ালি কিন্তু বারবার নেদারল্যান্ডস তাদের উপর চড়াও হচ্ছিল। এর মাধ্যমে ব্রাজিল ডাইরেক্ট ফুটবল, লং বল ফুটবলে এই জাপান দলটাকে কিন্তু বিপদে ফেলতে পারে, বিকজ তারা এরিয়ালি দুর্বলতা দেখিয়েছে। জাপান দলটা যেমন কাউন্টার অ্যাটাকিং বেসড ফুটবল খেলে থাকে এবং সেখান থেকে গোল করে থাকে, ঠিক কীভাবে এই জাপান দলটা গোল হজমও করে কাউন্টার অ্যাটাকের মাধ্যমেই। কাউন্টার অ্যাটাকে তারা নিজেকে সুন্দর মতো মানিয়ে নিতে পারে না। সো ব্রাজিলও চাইলে কাউন্টার অ্যাটাকিং বেসড ফুটবল খেলতে পারে তাদের বিপক্ষে। রিসেন্ট সময় ব্রাজিলের সবচেয়ে বড় সমস্যা দেখা গিয়েছে থ্রো বলে। ব্রাজিল থ্রো বলে সাফার করে। ডিফেন্স ছেড়ে যখনই বলটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে ব্রাজিল গোল হজম করছে। সেটা ফ্রান্সের বিপক্ষে ম্যাচে হয়েছে, সেটা মরক্কোর বিপক্ষে ম্যাচেও হয়েছে। সো এই সমস্যাটা কিন্তু জাপানও কাজে লাগাতে চাইবে। জাপান এই ধরনের ফুটবল খেলেও থাকে, তারা থ্রো বল খেলার মাধ্যমে একটা ফলস রানের মাধ্যমে ব্রাজিলের ডিফেন্সকে ব্রেক করার চেষ্টা করবে। জাপান দলের মূল শক্তি হচ্ছে তাদের লেফট উইঙ্গার
নাকামুরা। এই প্লেয়ারটি কিন্তু লাস্ট ম্যাচে গোল করেছিল, লং রেঞ্জ শটে কিন্তু খুব ভালো দক্ষতা সে দেখিয়েছে। ব্রাজিলের বিপক্ষে লং রেঞ্জ শটে কিন্তু সে কাজ লাগানোর চেষ্টা করবে। সো ব্রাজিলের মিডফিল্ডকে সেক্ষেত্রে অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে। ব্রাজিল চাইলে নেদারল্যান্ডসের এই টেকটিক্সগুলোকে অবলম্বন করতে পারে। ব্রাজিলের কি প্লেয়ার কে হবেন, জাপানের কি প্লেয়ার কে হবেন? জাপান এই ম্যাচে তাদের দুজন তারকাকে মিস করতে চলেছে। প্রথমত টাকে কুবো লাস্ট ম্যাচে কিন্তু ইনজুর্ড হয়ে গিয়েছিলেন। রিয়াল সোসিয়েদাদের এই প্লেয়ার কিন্তু ব্রাজিলের জন্য হিউজ একটা থ্রেট হতে পারত, কিন্তু তার ইনজুরির কারণে প্রবাবলি তাকে আর নেক্সট ম্যাচে পাওয়া যাচ্ছে না। তাছাড়া তারা একজন ডিফেন্ডারকে মিস করতে চলেছে। তাছাড়া ডিফেন্ডার ইটাকুরাও কিন্তু এই ম্যাচে ডাউটফুল। তারা কুবোকে মিস করতে চলেছে, ডিফেন্সেও তারা তাদের কি প্লেয়ারকে মিস করতে চলেছে। ব্রাজিল এগুলোকে কাজে লাগাতে চাইবে। যেহেতু জাপান দলটা টেকনিক্যালি অত বেশি শক্তিশালী না, ব্রাজিল তাদের বিপক্ষে ট্রেবলিং বেস ফুটবল খেলতে চাইবে, অ্যাটাকিং ফুটবল খেলতে চাইবে, একই সাথে ডিফেন্স করার সময় ল ব্লকে মিডফিল্ডে প্লেয়ার বাড়িয়ে মিড ব্লক স্টাইল একটা ফুটবল খেলার চেষ্টা করবে। যদি রায়ান এবং মেথিউস কোনাকে ইউজ করা হয়, সেক্ষেত্রে ব্রাজিল কিন্তু এইরকম মিডফিল্ডে প্লেয়ার বাড়িয়ে মিড ব্লক একটা স্টাইলে চলে যেতে পারবে। রায়ান পিছনে নেমে আসবেন, কুনহা পিছনে নেমে আসবেন, তার সামনে ব্রুনো গিমারেজ এবং পাকেতা এই দুজন কিন্তু খুব ভালো একটা শিল্ড তৈরি করতে পারবে। ক্যাসিমিরো চাইলে ডিফেন্সে চলে যেতে পারে এবং ডিফেন্সেও কিন্তু প্লেয়ার সংখ্যা বাড়িয়ে নেওয়া যাবে। ওভারঅল জাপানের বিপক্ষে ব্রাজিলের লাস্ট যে ম্যাচটা ছিল, সেই ম্যাচেও কিন্তু ব্রাজিল খুব ভালো একটা ম্যাচ খেলেছিল। শেষ দিকে সেই মিস্টেক্সগুলো না হলে ব্রাজিল ওই ম্যাচটাও জিততো। সো এটা ক্লিয়ার, ব্রাজিল জাপানের থেকে অনেক বেশি এগিয়ে আছে। জাপানের কোচদের যে অতিরিক্ত আত্মবিশ্বাস দেখা যাচ্ছে, যেটা কিন্তু স্কটল্যান্ডের মধ্যেও দেখা যাচ্ছিল, ব্রাজিল সেটার জবাব অবশ্যই মাঠে দিতে চাইবে। ব্রাজিলের কি প্লেয়ারের মধ্যে অবশ্যই ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলের সবচেয়ে বড় কি প্লেয়ার হতে চলেছে, বিকজ সে লাস্ট ম্যাচে সেই হ্যাট্রিকটা মিস করেছে একটা ভুল ডিসিশনের কারণে। এই ম্যাচে তাই ভিনিসিয়াস জুনিয়র হ্যাট্রিক করতে চাইবে। তাছাড়াও ব্রাজিলের এই ম্যাচে আরেকটা কি প্লেয়ার হতে পারে রায়ান। লাস্ট ম্যাচেও কিন্তু সে খুব ভালো পারফরমেন্স করেছিল, এই ম্যাচে সে কিন্তু গোল অর্জন করতে চাইবে। ব্রাজিলের মিডফিল্ড আরও বেশি কম্প্যাক্ট হতে চাইবে। ব্রাজিলের যে ডিফেন্স আছে তারা নিজেদের মধ্যে আরও বেশি সুন্দর কম্বিনেশন তৈরি করতে চাইবে এবং অ্যাটলিস্ট ক্লিন শিটটা এই ম্যাচেও তারা রাখতে চাইবে। সো ওভারঅল জাপানের বিপক্ষে ব্রাজিলের এই ম্যাচটা কঠিন হলেও তাদের ম্যাচটা জেতা উচিত। সেখানে হয়তো গোল ব্যবধান খুব বেশি হবে না, কিন্তু ব্রাজিলের এই ম্যাচটা কন্ট্রোল করে ডমিনেটিং একটা ম্যাচ খেলা উচিত। আমার প্রেডিকশন হচ্ছে ব্রাজিল জাপানের বিপক্ষে 2-0 করে জিততে পারে। আপনার প্রেডিকশনটা কমেন্টে অবশ্যই জানিয়ে দিতে ভুলবেন না। আর জাপানের কোন প্লেয়ার ব্রাজিলের জন্য সমস্যার কারণ হতে পারে সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। এর পরবর্তীতে কোন টপিক ভিডিও দেখতে চান কমেন্টে জানিয়ে দিন। ব্রাজিলের ট্রেনিং সেশনগুলো শুরু হলে ব্রাজিলের একাদশ কেমন হবে সে সম্পর্কে আমরা ধারণা পাবো, তখন আলাদা একটা ভিডিও থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।